বর্তমান জেনারেশনের ছেলে মেয়েগুলোর কাছে বেশ পরিচিত একটা শব্দ হলো পার্টি। আজকে এমনই একটা ওপেন ওয়ার্ল্ডের পার্টির কথা বলতে চলেছি যে পার্টি করতে গিয়ে কিছু যুবক যুবতীর সাথে এমন সব অদ্ভুত এবং ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যা তারা কল্পনায় করেনি। কেন তাদের ওপরে নেমে আসে এক অন্ধকার কালো মৃত্যু ছায়া, কি এমন ঘটেছিল তাদের সাথে। তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাই। আর একটা কথা, আমার এই চ্যানেলে হঠাৎ করে অজানা কোনো কারণে রিচ একদমই কমে গেছে, তাই তোমরা যদি আমার এই চ্যানেলটাকে এবং এই চ্যানেলের ভিডিওগুলোকে ভালোবেসে থাকো তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট কিন্তু একটাতে হবে না, সুন্দর 2-3টা করে কমেন্ট করো। এখন এই চ্যানেলটার বেঁচে থাকা সম্পূর্ণ তোমাদের হাতে। গল্প শুরু হয় এবং দেখানো হয় কয়েকজন অল্প বয়সী যুবক যুবতীদের, যারা একটা সমুদ্রের তীরে পার্টি করছিল। তারা পার্টিতে এতটাই নিমগ্ন ছিল যে কখন গভীর রাত হয়ে গেছে তারা টেরই পায়নি। পার্টি করার সময় তাদের মধ্যে একজন সমুদ্রের তীরে একটা অদ্ভুত দেখতে জিনিস খুঁজে পায়। তারা সেটাকেও নিয়ে মজা করে। তারা জানতো না আসলে এই জিনিসটা কি এবং কতটা ভয়ঙ্কর। এক পর্যায়ে মজা চলে তারা সেই জিনিসটাকে ভাঙতে শুরু করে এবং সর্বশেষ ক্লান্ত হয়ে পড়লে যে যার মতো করে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। সকাল হয় এবং একে একে সবাই ঘুম থেকে উঠতে থাকে। আর এখানে আমরা পরিচিত হই বেশ কিছু ক্যারেক্টারের সাথে, যার মধ্যে একজনের নাম মাসা। মাসা ঘুম থেকে উঠতেই তার মনে হয় তার শরীরে কেমন যেন হচ্ছে। হঠাৎ করে সে বমি করে দেয়। আর তার এইরকম অবস্থা দেখে বাকি সবাই ভাবতে থাকে কালকের পার্টির জন্যই তার এই অবস্থা। এরই মধ্যে সেখানে থাকা আরও একজন মেয়ে দেখতে পায় সামনের সৈকতে একটা কাক বসা মাত্রই তাকে কোনো কিছু যেন ভেতরে টেনে নিচ্ছে। মনে হচ্ছিল সেখানে অনেক বড় গর্ত রয়েছে। এটা দেখে মেয়েটা অনেক ভয় পেয়ে যায় এবং বাকি সবাইকে সতর্ক করে দেয় যাতে তারা কেউ সৈকতের বালিতে পা না দেয়। কিন্তু ওই মেয়েটার বলার আগেই মাসা বালিতে নেমে যায়। ব্যাস, তারও কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে। মনে হচ্ছিল কেউ তাকে বালির মধ্যে টেনে নিচ্ছে। সে তার পা বালির মধ্যে থেকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতেই পারছিল না। সে তার পাটাকে বের করার জন্য হাতকে ব্যবহার করতে থাকে, কিন্তু এক পর্যায়ে তার হাতটাও ভেতরে আটকে যায়। সে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য চারিদিকে জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু যদি তাকে বাঁচানোর জন্য অন্য কেউ সেই বালিতে পা রাখতো তাহলে তাদের অবস্থাও একই হতো। মাসার এরকম অবস্থা দেখে সেখানে থাকা একজন ছেলে, যে তার বয়ফ্রেন্ড, সে দৌড়ে গাড়ি থেকে নামতেই যাবে। সবাই তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শোনে না এবং শেষ পর্যন্ত দৌড়ে মাসার কাছে যেতে লাগলে বালির মধ্যে তার পা আটকে যায় এবং সেখানেই মুখ থুবড়ে পড়ে যায়। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার অর্ধেক মুখ একদম জখম হয়ে যায়। সে অনেক চেষ্টা করে নিজেকে সেখান থেকে তোলার, কিন্তু সৈকতের মধ্যে থাকা ওই অদ্ভুত জিনিসটা তাকে কোনো মতেই ছাড়ে না। সে তার রক্ত মাংস পর্যন্ত শুষে নেয়। এদিকে তার কয়েকজন বন্ধু যারা গাড়িতে বসেছিল তারা গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু বিপদের এই সময়ে গাড়িটাও স্টার্ট হচ্ছিল না। অন্যদিকে তাদের বন্ধুদের মধ্যে আরও দুজন টাওয়ারের ওপরে ছিল। তারা তাদের কাছে থাকা একটা রশি সৈকতেই পড়ে থাকা মাসার বয়ফ্রেন্ডের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ যে তার হাত পা নড়াচড়া করা একদম বন্ধ করে দিয়েছে। দেখতে দেখতেই সবার চোখের সামনে মাসার বয়ফ্রেন্ড সৈকতের বালির মধ্যে চলে যায়। কেউ কিছুই করতে পারে না। এরপর এখানে বেঁচে থাকা সবাই এরকম নির্মম দৃশ্য দেখে পরিকল্পনা করে যে এখান থেকে তাদেরকে যে কোনো মূল্যে বেরোতেই হবে, নয়তো তারা সবাই এখানে মারা যাবে। গাড়ির ড্রাইভিং সিটে যে ছেলেটা বসে রয়েছে, এই ছেলের নাম জোনা। সে গাড়িটাকে আবারও চালু করার চেষ্টা করে, কিন্তু এবারও একই কেস, কোনো মতেই গাড়িটা চালু হয় না। অন্যদিকে দেখানো হয় সৈকতের মধ্যে একটা ড্রামে স্বাস্থ্যবান একজন লোক আটকে রয়েছে। এই লোকটাও তাদেরই বন্ধু, কিন্তু সে ড্রামের মধ্যে কিভাবে গেল এটা সে নিজেও বলতে পারবে না। সম্ভবত কালকে ড্রিঙ্কস করার পর সে তার মধ্যে ঘুমিয়ে পড়েছিল, আর এখন সে তার মধ্যে বিচ্ছিরিভাবে আটকে রয়েছে। এই স্বাস্থ্যবান মুখে সুন্দর ট্যাটু করা লোকটার নাম গিলবার্ট। গিলবার্ট ঘুম থেকে ওঠার পর দেখতে পায় সে একটা ড্রামের মধ্যে আটকে রয়েছে, এমনকি সে তার হাত পর্যন্ত নাড়াচাড়া করতে পারছে না। তখন সে এদিকে ওদিকে ড্রামটাকে ঘুরিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার এমনভাবে নড়াচড়া করা দেখে সেখানে থাকা সবাই তাকে সতর্ক করে দেয় সে যেন একদম নড়াচড়া না করে। যদি সে নড়াচড়া করে এবং বালিতে পড়ে যায় তাহলে তার খেল খতম হয়ে যাবে। গিলবার্ট তাদের এই কথাগুলো শুনে মনে করে হয়তোবা তার বন্ধুরা তার সাথে মজা করছে। সে আবারও নড়াচড়া করতে শুরু করে এবং গিলবার্ট বুঝতে পারে যে সে এখানে খুব বাজেভাবে ফেসে গেছে। আর যেহেতু সে নিজের চোখে একটু আগে ঘটা এই সকল ঘটনা দেখেনি, তাই সে এগুলোতে বিশ্বাসও করে না। যখন তার প্রচন্ড পরিমাণে ব্যথা হতে থাকে তখন সে এদিকে ওদিকে আবারও নাড়াচাড়া করতে শুরু করে। বাকি সবাই তাকে বলে, তুমি এভাবেই কিছুক্ষণ থাকো, আমরা হেল্পলাইনে ফোন করেছিলাম, তারা ঘন্টাখানেক সময়ের মধ্যেই সাহায্য পাঠিয়ে দেবে। তার বন্ধুর এরকম কথা শুনে গিলবার্ট আপাতত শান্ত হয়ে যায়, কিন্তু বাকি সবাই তো ভালো করে জানতো যে এখানে কোনো সাহায্য আসবে না, এসব কিছুই মিথ্যা বানোয়াট। এরপর তারা সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে যে কাল পার্টি করার সময় তো এরকম কোনো কিছুই ঘটেনি, তাহলে হঠাৎ করে এক রাতের মধ্যে এমন কি হলো? আর আমরা তো এখানে একজন নয়, অনেক মানুষ ছিলাম,
তারা কোথায় গেল? তারাও কি তাহলে বালির নিচে চলে গেছে? আর তারা বেঁচে রয়েছে কারণ তারা গাড়ি অথবা ঘরের মধ্যে ছিল। এদিকে আবার গিলবার্ট ছটফট করতে শুরু করে, কারণ তার শরীরটা সূর্যের আলোয় পুড়ে যাচ্ছিল। এটা দেখে জোনা তার দিকে একটা সানস্ক্রিন ছুঁড়ে মারে। সে ওই সানস্ক্রিন লাগিয়ে কিছুক্ষণের জন্য আরাম পায়। এরই মধ্যে হঠাৎ করে তাদের চোখ কালকের ওই অদ্ভুত দেখতে জিনিসটার উপরে যায়, যেটা আজকে ভাঙা পড়ে আছে। কালকে রাতে পার্টি করার সময় অনেক অন্ধকার ছিল এবং তারা ড্রিঙ্কস করে মাতাল হয়েছিল, তাই তারা খুব ভালোভাবে এটা যে কি জিনিস দেখতে পায়নি। আসলে ওই জিনিসটা ছিল একটা বিশাল বড় ভিন গ্রহের কোনো প্রাণীর বিশাল আকৃতির ডিম। আর এখন যেহেতু সেটা দুয়াতখান হয়ে ভাঙা পড়ে আছে, এর মানে এর ভেতরে থাকা প্রাণীটি বাইরে চলে এসেছে, আর এই জন্তুটাই তাদের সাথে ঘটা এই সকল অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে। সম্ভবত এই সৈকতের বালির মধ্যেই সে রয়েছে এবং সুযোগ পেলেই এখানে থাকা সকল জীবন্ত প্রাণীকে বালির মধ্যে টেনে নিয়ে খেয়ে ফেলছে। এরপর দেখা যায় মাসার এক বন্ধু বালির ওপর একটা জিনিস ফেলে দেয়, আর ওই বালিটা ওই জিনিসটাকেও তার মধ্যে টেনে নেয়। এর মানে এটা কনফার্ম যে ওই প্রাণীটি এই বালির মধ্যেই রয়েছে। এটা দেখে জোনা বলে, এভাবে বসে থাকলে হবে না, কিছু না কিছু উপায় খুঁজে বের করে এখান থেকে আমাদেরকে বের হতেই হবে। এই জন্য সে তার গাড়িতে থাকা কয়েকটি স্কেটবোর্ড দিয়ে সামনে থাকা একটা টেবিলে যাওয়ার রাস্তা বানায়। সে সামনে এগোতে থাকে। এরই মধ্যে যখনই শেষ স্কেটবোর্ড থেকে টেবিলে পা রাখতে যাবে, সে সেই স্কেটবোর্ডটি স্লিপ করে এবং সে পড়তে পড়তে কোনো রকমে আটকে যায়। কিন্তু ওই অদ্ভুত বস্তুটা তার সন্ধান পেয়ে যায় এবং সে তার শরীরের কিছু অংশ জোনার পেটে লাগিয়ে দেয়, যার মাধ্যমে জন্তুটি তার শরীর থেকে রক্ত বের করে নিচ্ছিল। জোনা কোনো রকমে সেই টেবিলে উঠে পড়ে এবং ওই টেবিলে রাখা একটা ব্যাগ থেকে কিছু খাবার বের করে। খাবারগুলো খেতেই সে বমি করতে শুরু করে দেয় এবং খেয়াল করে যে তার পেটে অদ্ভুত এক ধরনের জখম সৃষ্টি হয়েছে। এই জখম দেখে বাকি সবাই অনেক ঘাবড়ে যায়। জোনা তাদেরকে বলে, তোমরা আমার এই ক্ষত নিয়ে চিন্তা করো না, এটা সামান্য একটা ক্ষত। এরপর সে সেই টেবিলে থাকা ব্যাগের মধ্যে থেকে আরও কিছু ড্রিঙ্কস বের করে এবং বাকিদের দিকে ছুঁড়ে মারে, যাতে বাকিরা তাদের ক্ষুধা এবং ক্লান্তি দূর করতে পারে। এদিকে হঠাৎ করে আবারও জোনার পেটে ওই ক্ষত স্থানে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছিল। এটা দেখে সেই গাড়িতে থাকা একটা মেয়ে, যে তার গার্লফ্রেন্ড, প্রচণ্ড পরিমাণে কান্না করতে শুরু করে। এদিকে জোনাও এই ব্যথা সহ্য করতে না পেরে টেবিলের ওপরেই শুয়ে পড়ে। এরপর তাদের মধ্যে একজন বলে, আমাদের যে কোনো মূল্যে এখানে সাহায্য রাখতে হবে, আর এই জন্য আমাদের মোবাইল ফোনের প্রয়োজন, যেটা রয়েছে এই গাড়ির ডিকিতে। কিন্তু ডিকি থেকে মোবাইল বের করা এত সহজ নয়। ডিকি খুলতে হলে তাদেরকে বালির উপর দিয়ে হেঁটে যেতে হবে, আর যদি তারা গাড়ির উপর দিয়ে খোলার চেষ্টা করে তাহলে এটা ছিল অনেক রিস্কি। একটু পা ফসকালেই মৃত্যু নিশ্চিত। এটা জানার পরেও জোনার গার্লফ্রেন্ড এই রিস্ক নিতে প্রস্তুত। সে ডিকির চাবি নেয় এবং গাড়ির ওপর দিয়ে ডিকির কাছে গিয়ে পৌঁছায়। এপাশ থেকে আরেকজন মেয়ে এক টুকরো কাপড়ের মাধ্যমে তাকে ধরেছিল, যাতে সে কোনো মতেই সৈকতের বালির মধ্যে পড়ে না যায়। কিন্তু কাপড়ের টুকরোটা খুব বেশি বড় না হওয়ায় সে কোনো মতেই গাড়ির ডিকিতে চাবি ঢুকিয়ে খুলতে পারছিল না। এইটা দেখার পর টাওয়ারের ওপরে তাদের যে দুইজন বন্ধু ছিল তারা তাদেরকে একটা লোহার স্টিক দেয়, আর এইবার তারা এটা দিয়ে চেষ্টা করলে গাড়ির ডিকি খুলে যায়। ঠিক এমন সময় তারা দেখতে পায় দূর থেকে কেউ তাদের দিকে আসছে। আসলে এটা ছিল এই শহরের পুলিশ ইনচার্জ। পুলিশের গাড়িটাকে দেখে এখানে থাকা সবাই ভীষণ খুশি হয় এবং হাত নাড়াচাড়া করে সেই পুলিশ অফিসারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এদিকে আবার হঠাৎ করে জোনার গার্লফ্রেন্ডের পা স্লিপ করলে ডিকিতে চাপ পড়ে এবং ডিকিটা আবারও বন্ধ হয়ে যায়। কিন্তু কষ্টের কথা হলো এই মেয়েটার আঙুলগুলো সেই ডিকির মধ্যে আটকে গেছে। সে ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এখানে থাকা বাকি সদস্যরা চিৎকার চেঁচামেচি করে পুলিশ অফিসারকে তাদেরকে বাঁচানোর জন্য বলতে থাকে, কিন্তু পুলিশ অফিসার মনে মনে ভাবতে থাকে হয়তোবা তারা তাকে গাধা বানাচ্ছে, মানে প্র্যাঙ্ক করছে, কারণ সামান্য বালি পেরিয়ে আসতে তাদের এত কষ্ট কিসের। তার মনে হয় হয়তোবা এরা ড্রিঙ্কস করেছে। এত কিছু চিন্তা ভাবনা করার পরেও পুলিশ ইনচার্জ তাদের দিকে গাড়ি নিয়ে এগিয়ে যায় এবং গাড়ি থেকে নামতেই যাবে এর আগে এখানে থাকা বাকি সবাই তাকে নিষেধ করে দেয়। তারা বলে দয়া করে সে যেন সৈকতের বালিতে পা না দেয়, কিন্তু কে শোনে কার কথা। পুলিশ ইনচার্জ বাইরে চলে আসে। তবে অবাক করার বিষয় হলো পুলিশ অফিসার বালিতে পা রাখলেও তার কিচ্ছু হয় না। এটা দেখে সেখানে থাকা সবাই একদম সেই লেভেলের অবাক হয়ে যায়। পুলিশ ইনচার্জ সেখান থেকে বের হয়ে সর্বপ্রথম আসে জোনার কাছে। সে দেখে জোনার পেটে এক ধরনের অদ্ভুত ক্ষত সৃষ্টি হয়েছে। এরপর সে যায় গিলবার্টের কাছে এবং তাকে সেখান থেকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে এটা পারে না। এরপর সে তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি আমার টিমকে ডেকে নিয়ে তোমাকে এখান থেকে বের করে দেব।
কিন্তু আমি কোনো মতেই বুঝতে পারছি না তোমরা এখানে কি করছো। এরপর সে আসে গাড়ির কাছে, যেখানে একজন মেয়ের হাত ডিকির মধ্যে আটকে রয়েছে। পুলিশ ইনচার্জ তাদের কাছে আসলেও সে তাদের সাহায্য না করে সেখান থেকে চলে যেতে লাগলে ওপরের টাওয়ারে থাকা ওই মেয়েটি চিৎকার করে তাকে বলে, আমার বন্ধুর হাত গাড়ির ডিকির মধ্যে আটকে রয়েছে আর আপনি তাকে সাহায্য না করে সেখান থেকে চলে যাচ্ছেন। পুলিশ ইনচার্জ ওই মেয়েটির কাছে যায় এবং তাকে বলে, তুমি আমার সাথে এত উঁচু গলায় কথা বলছো কেন, আসলে তোমাদের সমস্যাটা কি? আর এরপর তারা পুলিশ ইনচার্জকে আসল সত্য ঘটনা বলতে শুরু করে। তারা তাকে জানায়, আমরা এই সৈকতের বালিতে পা রাখলেই কোনো অদ্ভুত জন্তু আমাদের বালির মধ্যে টেনে নিয়ে যাচ্ছে এবং আমাদের শরীরের সমস্ত রক্ত পান করছে। আমরা কোনো রকমেই এই বালিতে পা রাখতে পারছি না, আর এর জন্য আপনার সাহায্যের প্রয়োজন। একথা শুনে পুলিশ ইনচার্জ তাদেরকে বলে, গাধা বানানোর জন্য কি আমাকে আজকে পেয়েছিলে? আর যদি সত্যি এরকম ব্যাপার হয়ে থাকে তাহলে আমিও সেই একই বালিতে দাঁড়িয়ে আছি, কই আমার তো কিছু হচ্ছে না। নাটক কম করো প্রিয়, আর নেশা কেটে গেলে বাড়ি চলে যেও। কিন্তু যখন তারা এতে রাজি হয় না তখন পুলিশ ইনচার্জ তাকে নিচে আসার জন্য বলতে থাকে, কিন্তু তারা কোনো মতে নিচে আসতে রাজি হয় না, কারণ সে ভালো করে জানতো সে যদি বালিতে পা রাখে তাহলে কি ঘটতে পারে। তারা পুলিশ ইনচার্জের কথায় রাজি না হলে সে বন্দুক বের করতেই যাবে, এরকম সময় তার চাবিটা বালিতে পড়ে যায়। সে যখনই হাত দিয়ে বালি থেকে চাবিটা তুলতে যাবে সবাই তাকে এটা করতে নিষেধ করে, দয়া করে আপনি বালিতে হাত দেবেন না। কিন্তু সে তো কারো কথাই শুনবে না। ব্যাস, হাত দেওয়া মাত্রই তার হাতটা বালির মধ্যে আটকে যায় এবং দেখতে দেখতে হাতের অর্ধেক অংশ বালির মধ্যে ঢুকে যাচ্ছিল। পুলিশ অফিসারের কাছে পেপার স্প্রে ছিল, সে সেটাও ট্রাই করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। কিছুক্ষণ পর তার হাতটা এমনি বেরিয়ে আসে, কিন্তু অর্ধেক হাত। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তার হাত থেকে শুধুমাত্র রক্ত বের হচ্ছিল। সে যন্ত্রণায় ছটফট এবং চিৎকার করছিল। কিছুক্ষণ পর সে বালিতে পড়ে যায় এবং আস্তে আস্তে তার সম্পূর্ণ শরীরটাই বালি গ্রাস করে দেয়। চোখের সামনে এরকম আরও একটা মর্মান্তিক ঘটনা দেখে তারা বাঁচার আশা একদমই ছেড়ে দেয়। ঠিক এমন সময় টাওয়ারে থাকা ওই ছেলেটার মাথায় একটা বুদ্ধি আসে। সে বাকি থেকে বলে, এই পুলিশ ইনচার্জের কোনো ক্ষতি হয়নি, কারণ তার পায়ে মজবুত এবং এক ধরনের বিশেষ চামড়ার জুতো দেখা যাচ্ছিল, যে জুতোর ফাইবার টাওয়াল জাতীয় কাপড়ে ব্যবহার করা হয়। এজন্য ছেলেটি গাড়িতে থাকা ওই মেয়েদেরকে বলে, তোমাদের কাছে একটা টাওয়াল দেখা যাচ্ছে, তাড়াতাড়ি ওই টাওয়ালটা আমার দিকে ছুঁড়ে মারো। তো তার কথা মতো মেয়েগুলো ওই টাওয়ালটা তার দিকে ছুঁড়ে মারে। টাওয়ালটাকে ধরার চক্করে বেচারা ছেলেটি সিঁড়ি থেকে নিচে বালির মধ্যে পড়ে যায়। ব্যাস, সেখান থেকে বের হতে শুরু করে শেকড়ের মতো কিছু অদ্ভুত বস্তু, যেগুলো তার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে এবং সর্বশেষ তাকেও এই অদ্ভুত ক্রিয়েচার বালির মধ্যে টেনে নেয় এবং বাকিদের সাথে যেরকম হয়েছিল তার সাথেও ঠিক ওরকমই হয়। টাওয়ারে থাকা ওই মেয়েটা দেখতে পায় সিঁড়ি ভেঙে যে অংশটুকু নিচে পড়ে আছে সেটা বালির মধ্যে চলে যাচ্ছে না। এটা দেখার পর সে সিঁড়ির আরও একটা অংশ ভেঙে ফেলে এবং সেখান থেকে লাফ দিয়ে গাড়িতে চলে আসে, যেখানে আগে থেকে দুজন ছিল। গাড়িতে আসার পর সে কালো চুলওয়ালা এই মেয়েটাকে জোরে ঘুষি মারে, কারণ এখানে আসার প্ল্যান পরিকল্পনা ছিল এই মেয়েটার। তার জন্যই আজ তাদের জীবন ঝুঁকিতে। কিন্তু এই মেয়েটার কি দোষ? তাদের সাথে যে এরকম কিছু ঘটতে চলেছে সে সম্পর্কে কেউই জানতো না। যাই হোক, তারা বেশি কথা না বাড়িয়ে ওই মেয়েটার সাহায্য করতে যায় যার হাতের আঙুল গাড়ির ডিকিতে আটকে রয়েছে। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা এতে সফল হয়, কিন্তু এই মেয়েটার হাতের আঙুলের অবস্থা একেবারেই খারাপ। তার হাত থেকে অঝরে রক্ত পড়ছিল এবং প্রচন্ড লেভেলের ব্যথা হতে শুরু করে। এটা দেখে তার বন্ধুরা তার হাতে একটা কাপড় পেঁচিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় গিলবার্টকে। সে এখনো এই কড়া রোদের মধ্যে সেই ড্রামের মধ্যে আটকে রয়েছে। শুধু এটাই নয়, সেই ড্রামের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে, আর এই রক্তগুলো ঝরে বালিতে পড়লে ওই জন্তুরা বুঝতে পারে এখানে কোনো মানুষ রয়েছে। যাই হোক, অন্যদিকে দেখানো হয় ওই তিনজন মেয়ে যারা গাড়িতে বসে রয়েছে। তারা বিভিন্ন জিনিসপত্র সামনে একে একে সাজিয়ে রেখে জোনা যে টেবিলে রয়েছে সেই টেবিলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর অলরেডি একজন পার হয়ে যায়। গাড়িতে থাকে দুইজন মহিলা, যার মধ্যে একজনের হাত জখম। তারাও টেবিলে আসতে শুরু করে। একজন কোনো রকমে পার হয়ে যায়, কিন্তু যে মহিলার হাতটা জখম ছিল সে পার হওয়ার সময় তার হাত থেকে কয়েক ফোঁটা রক্ত বালিতে পড়ে যায়, যার ফলে ওই জন্তুটা বালি থেকে বের হতে শুরু করে। আর এইটা দেখে ওই মহিলা ঘাবড়ে ওঠে এবং তার ব্যালেন্স সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সে পড়ে যায় বালিতে। ব্যাস, সেও শিকার হয় ওই বালিতে থাকা জন্তুটার। অন্যদিকে গিলবার্টের ড্রামেও খুব দ্রুততার সাথে ওই জন্তুটা উঠছিল। এটা দেখে টেবিলের উপরে থাকা সবাই অনেক ঘাবড়ে যায়। এরই মধ্যে সেখানে থাকা কালো চুলওয়ালা ওই মেয়েটা তার পায়ে কাপড় বেঁধে বালিতে নেমে পড়ে, কিন্তু তার কিছুই হয় না। সে দৌড়ে গিয়ে ওঠে পুলিশ ইনচার্জের গাড়ির ওপর। তার এই কাজ দেখে সবাই অনেক খুশি হয়, সাথে গিলবার্টও। কিন্তু গিলবার্ট জানতো না ওই জন্তুটা তার ড্রামের নিচের অংশ ফাঁকা করে দিয়েছে। মুহূর্তের মধ্যে জন্তুটা তার ড্রাম ভেদ করে গিলবার্টকে পেঁচিয়ে নেয়। দেখা যায় ওই জন্তুটা আগের থেকে মানুষদেরকে খেয়ে খেয়ে অনেক বড় হয়ে গেছে, একটা বিরাট মনস্টারের রূপ নিয়েছে। সবার চোখের সামনে ওই মনস্টার তাকে একদম শরৎ করে বালির নিচে টেনে নিয়ে যায়। গিলবার্টকে শেষ করার পর ওই মনস্টার সোজা যায় পুলিশ ইনচার্জের গাড়ির কাছে এবং সেখানে গিয়ে গাড়িটাকে জোরে জোরে ধাক্কাতে থাকে। এই জন্য সেই মেয়েটা
গাড়ির ওপরে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। এখন বাকি রয়েছে জোনা এবং তার এই বান্ধবী, কিন্তু জোনার অবস্থাও খুব খারাপ। মেয়েটা একা একা কি করবে কিছু বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর দেখতে দেখতে চোখের সামনে রাত নেমে আসে, সূর্য ডুবে যায়, চারিদিকে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। মধ্যরাত হতেই পুলিশ ইনচার্জের গাড়ির ওপরে যে মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল তার জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফিরে আসতে সে বিভিন্ন জিনিসপত্র সামনে রেখে কোনো রকমে টেবিল অবধি পৌঁছায় এবং জোনা আর ওই মেয়েটাকে নিয়ে পুলিশ ইনচার্জের গাড়িতে চলে আসে। কিন্তু এই গাড়িতে ওই মেয়েটা ওঠার আগেই ওই মনস্টার বাইরে বেরিয়ে আসে এবং গাড়ির দরজা বন্ধ করে দেয়। তবে অবাক করার বিষয় হলো সেই মনস্টারের সম্পূর্ণ শরীরে কেমন যেন নীল রঙের আলো জ্বলছিল। বাইরে থাকা এই মেয়েটা হার না মেনে গাড়ির ওপরে উঠে যায় এবং ওপরে উঠলে তার নজরে পড়ে গাড়িতে থাকা দুইটা গ্যাসের বোতল। ওই বোতলগুলোর মধ্যে একটা বোতল উঠাতেই ওই মনস্টার সেই বোতলটা তার কাছ থেকে কেড়ে নেয়। বাকি থাকে আর একটা বোতল। মেয়েটা সময় নষ্ট না করে সেই বাকি থাকা গ্যাসের বোতল খুলে চারিদিকে তরল গ্যাস ছড়িয়ে ছিটিয়ে দেয়, যার ছিটেফোঁটা পড়ে এই মনস্টারের শরীরেও। কিছুক্ষণ পর সে সেখানে আগুন লাগিয়ে দিলে সেই আগুন ছড়িয়ে পড়ে মনস্টারের শরীরেও। আর এই সুযোগে এই মেয়েটা গাড়ির মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু এই মনস্টারও হার মানার মতো নয়। সে ওই গাড়ির দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু যেহেতু তার শরীর পুড়ে গেছে সে আগের থেকে অনেকটাই দুর্বল। এ কারণে আবারও বালির মধ্যে চলে যায় এবং এই যাত্রায় বেঁচে যায় এই তিনজন। চোখের সামনে এরকম ভয়ানক সব ঘটনা ঘটতে দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এভাবেই ক্লান্তির শরীর নিয়ে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে তারা। দেখানো হয় পরের দিন সকাল। একজন মানুষ দরজাতে নক করার কারণে তাদের ঘুম ভেঙে যায়। লোকটাকে দেখে মনে হচ্ছিল সে একজন পুলিশ অফিসার। এবার মেয়েগুলো ভয় না পেয়ে বাইরে বেরিয়ে আসে এবং বালিতে পা রাখে, কিন্তু এবার কিছুই হয় না। এর মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আর এরপর এই দুইজন মেয়ে এখান থেকে চলে যায়। দুজন কেন, সাথে তো আরেকজন ছেলে ছিল, জোনা। তার কি হলো? আসলে সে কাল রাতেই মারা গেছে, যেটা খুবই ইমোশনাল। আর ওই ক্রিয়েচার কালকে আগুনে পড়ার কারণে হয়তোবা সেও মারা গেছে। কিন্তু না, টুইস্ট তো রয়েছে মুভির শেষে। মুভির শেষ দৃশ্যে দেখানো হয় ওই মনস্টার মারা যায়নি, বরং সে সমুদ্রের মধ্যে মুক্ত হয়ে গেছে এবং সমুদ্র পাড়ি দিয়ে আরো একটা নতুন শহরের দিকে ধাবিত হচ্ছে। মানে সেখানেও নেমে আসবে এইরকম মৃত্যুর ভয়ঙ্কর দৃশ্য। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ সার্ভাইভাল মুভি। তো কেমন লাগলো আজকের এই মুভিটি কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা কিন্তু একদমই ভুলবে না। মনে আছে তো প্রথমে কি বলেছিলাম? ভিডিওতে কিন্তু একটা কমেন্ট নয়, অনেকগুলো সুন্দর সুন্দর কমেন্ট চাই। আর তোমার ইনভাইট থাকলো নেক্সট ভিডিও দেখার, যেটা এর থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।